বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করার সময় আমরা একটা বিষয় আহ, আহ, জেনে নেওয়া ভালো, তাই না? আমরা যখন হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছি আমাদের জানা দরকার হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কেন পড়া উচিত ইত্যাদি বিষয় সমূহ। আসো আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি এর দিকে এগোই এবং আমরা জানি হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান আমরা কেন পড়তে চাই, হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইত্যাদি বিষয়গুলো। প্রথমে যদি আমরা জানতে চাই হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়? হিসাব বিজ্ঞান বলতে, দেখো এখানে নামের মধ্যে একটা বিষয় আছে, হিসাব বিজ্ঞান। আসলে হিসাব সংক্রান্ত যে বিজ্ঞান, আমরা যদি সাধারণ একদম বেসিক ভাবে যদি চিন্তা করি তাহলে এখানে দেখতে পাই, আমরা বইয়ের ভাষায় যদি দেখি, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদার পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যকরীর ফলাফল জানা যায়। অর্থাৎ আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে হিসাব বিজ্ঞান আমাদেরকে একটা ধারণা দেয় যে আমি কি পরিমাণ খরচ করলাম, আমার কি পরিমাণ আয় হইলো, আমার কি পরিমাণ সম্পদ ক্রয় করছি অথবা বিক্রয় করছি, কি পরিমাণ পণ্য ক্রয় বিক্রয় করছি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমার যদি একটা প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠান অথবা আমার ব্যক্তিগতভাবে আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহার করতে পারি আমাদের আয় ব্যয় নিয়ন্ত্রণের জন্য, সম্পদ জানার জন্য, আমাদের দেনাদার পাওনাদার জানার জন্য ইত্যাদি। এর পরের বিষয়টা যদি আমরা দেখি, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। আমাদের জীবনে হিসাব বিজ্ঞানের কি প্রয়োজনীয়তা রয়েছে, উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান যে উদ্দেশ্য বলা হয় যে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণ। আমরা যদি স্ক্রিনে দেখি 2 নম্বরে আছে, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের এটা একটা প্রধান কাজ কোন প্রতিষ্ঠানের। আহ 1 নম্বরে আছে, লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। অর্থাৎ আমরা যদি বলি যে প্রথম উদ্দেশ্য কি, তাহলে সেটা হচ্ছে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। কিন্তু আমরা যদি জানতে চাই প্রধান উদ্দেশ্য কি, সেটা হচ্ছে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করা, লাভ ক্ষতির পরিমাণ জানা ইত্যাদি ইত্যাদি হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আমরা 3 নম্বর 4 নম্বরে দেখতে পারি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। অর্থাৎ আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞার দিকে দেখি, সংজ্ঞার সাথে এই ক্ষেত্রটির বেশ একটা সমন্বয় আছে, আমরা যদি ভালো মতো খেয়াল করে দেখি। এরপরে যদি আমরা যাই পরবর্তী বিষয়ে, আমাদের পরবর্তী বিষয় রয়েছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রম বিকাশ। হিসাব বিজ্ঞান কিভাবে আমাদের মাঝে আসলো? আমরা জানি যে হিসাব বিজ্ঞান হচ্ছে গণিতের একটা অংশ, অঙ্কের একটা অংশ। তো অঙ্ক কিভাবে চালু হয় বা ম্যাথ আমাদের মধ্যে কিভাবে আসে, আমরা জানি যে সৃষ্টির শুরুর দিকে আস্তে আস্তে মানুষ যখন জ্ঞান অর্জন করা শুরু করে, তারা যখন গুনতে শিখে যে কার কয়টা ভেড়া আছে, কার কয়টা গরু আছে ইত্যাদি ইত্যাদি, সে যখন জানার চেষ্টা করে তখন দেখলো কিভাবে রাখা যায়, একটা ভেড়ার জন্য একটা পাথর অথবা একটা দড়িতে একটা গিট। তো এইভাবে হিসাব প্রচলনটা চালু হয় যে আমি হিসাব করে রাখছি আমার কয়টা বিষয় আছে। তো আমরা যদি বইয়ের দিকে দেখি, লেখা আছে সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় পাথরের চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1994 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব রক্ষণের মূল নীতি দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। আমরা এখান থেকে জানতে পারি যে একজন ইতালীয় গণিতবিদ, তিনি একজন সাধু ধরনের ছিল, যে কিনা এই প্রথম বই লেখেন যার নাম ইতালীয় ভাষায় সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। যাই হোক,
তো এই বইটাতে প্রথম কি করা হয়, এই বইটাতে প্রথম জানানো হয় দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বা ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে। আমরা যখন আস্তে আস্তে আরো সামনের দিকে যাব, এটা কেবলমাত্র প্রথম অধ্যায়, আমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আস্তে আস্তে পেয়ে যাব কিভাবে ডাবল এন্ট্রি আমাদের হিসাব বিজ্ঞানে কাজে লাগে। মূলত এটা একটা প্রধান বিষয়। তো সময়ের বিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হয়। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও মুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। তাহলে আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞানটা আস্তে আস্তে যখন বিকাশ লাভ করতে শুরু করলো, প্রথমে মানুষ কি করতো, একটা পাথর দিয়ে হয়তো একটা হিসাব রাখতো, পাথর একটা গায়ে দাগ কেটে হিসাব রাখতো। কিন্তু এখন আস্তে আস্তে এটার চাহিদা সৃষ্টি হচ্ছে যে আমার ব্যবসা বেড়ে গেছে, আমার প্রতিষ্ঠান বড় হয়ে গেছে। আগে তো তেমন ব্যবসা ছিল না, আগে বিনিময় প্রথা ছিল, কিন্তু আস্তে আস্তে যখন অর্থের প্রচলন শুরু হলো, তখন আস্তে আস্তে ব্যবসা চলে আসলো আমাদের এই পৃথিবীতে। তার মধ্য দিয়ে এই হিসাব বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা সেটা আরো বেশি করে আমাদের উপলব্ধি হতে থাকে এবং হিসাব বিজ্ঞান আস্তে আস্তে কি করতে থাকে, বাড়তে থাকে। তখন এখন আমরা হিসাব আগে করা হতো খাতা কলমে, কিন্তু এখন আমাদের আরো উন্নতির ফলে প্রযুক্তিগত ভাবে এখন আমরা সাধারণত আমাদের কম্পিউটারের মাধ্যমে, আমাদের মোবাইল ফোনের মাধ্যমে, ট্যাবের মাধ্যমে আমরা হিসাব করে থাকি, যার ফলে এটা আরো কি হয়েছে, ত্বরান্বিত হয়েছে কাজের গতি। আহ তো এই যে হিসাব বিজ্ঞান, আমি কি করতেছি, হিসাব বিজ্ঞানের মাধ্যমে অনেক তথ্য সংগ্রহ করছি কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে, কোনো একটা ব্যক্তি সম্পর্কে। তো এই তথ্যগুলো ব্যবহার করতে পারে দুই ধরনের মানুষ, দুইটা স্তরের মানুষ। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? আমরা যদি খেয়াল করে দেখি, অভ্যন্তরীণ ব্যবহার হচ্ছে মালিক ও ব্যবস্থাপক। মালিক ব্যবস্থাপক জানতে পারে, ও আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার এই পরিমাণ আয় হয়েছে এই বছর, আমার এই পরিমাণ ব্যয় হয়েছে, আমার ঋণের পরিমাণ হয়তোবা বেড়ে গেছে, আমার ঋণের পরিমাণ হয়তোবা কমে গেছে, আমাকে এত টাকা সুদ এখনো প্রদান করতে হবে। বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী, কর্মকর্তা এবং আরো অন্যান্য লোকেরা। এরা মূলত কি করে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা জানতে পারে এই আমার হিসাবের মাধ্যমে, আমার হিসাব সমূহ দেখে। এরপরে যদি আমরা দেখি, হিসাব বিজ্ঞান আমাদের সমাজ ও পরিবেশের সাথেও একটা সম্পর্ক রক্ষা করে। কিরকম সম্পর্ক? মনে করো কোন একটা প্রতিষ্ঠান, তারা কি করছে, তারা জলবায়ু দূষণ রোধে তারা বিনিয়োগ করছে, তারা মানুষের ভালো করার জন্য, কিছু রাস্তা ঠিক করার জন্য, অথবা কিছু গাছ লাগাবার জন্য, অথবা নদী ঠিক করবার জন্য, নদী ভাঙ্গন ঠিক করবার জন্য বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করে থাকতে পারে, সরকারকে সাহায্য করে থাকতে পারে। তো তারা সেই ক্ষেত্রে জানতে পারে যে তারা ঠিক হিসাবের মাধ্যমে তারা জানতে পারে তারা ঠিক কত টাকা সেই লোকদেরকে দিল, বা সেই উন্নয়ন কাজে দিল, গাছ লাগানোর জন্য দিল, নদী ভাঙ্গন রোধের জন্য দিল, ইত্যাদি বিষয় তারা জানতে পারে। এর মাধ্যমে তারা নিজেরা যেমন জানতে পারে, কোম্পানির ভিতরের মানুষজন যেমন জানতে পারে যে আমরা এত টাকা খরচ করছি, বা আমাদের সমাজ বা পরিবেশের উন্নয়নের জন্য আমরা এত টাকা ব্যয় করছি, তেমনি অন্যরাও জানতে পারে যে হ্যাঁ, এই কোম্পানিটি বা এই প্রতিষ্ঠানটি তারা আমাদের জন্য এত টাকা ব্যয় করছে, বা আমাদের এই উন্নয়নটার জন্য এত টাকা ব্যয় করছে। পরবর্তীতে যদি আমরা দেখি, হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতে প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের ভূমিকাটা যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে পারি সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলা কৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়। আমরা ছোট একটা উদাহরণ দিতে পারি। মনে করো অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু সেখানে যারা হিসাব রক্ষণ করে বা সেখানে যারা হিসাব রাখে, তাদের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান যতই বিনিয়োগ করুক বা যাই করুক না কেন, প্রতিষ্ঠানের যে একটা লক্ষ্য থাকে, সাফল্যতার একটা লক্ষ্য থাকে, সাফল্য অর্জনের একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকে, সেটা কিন্তু হবে না আশানুরূপ। তার জন্য যদি এই হিসাব বিজ্ঞানের সিস্টেম অনুযায়ী যদি হিসাব ধারণ করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে কিন্তু ধরা যায় যে হ্যাঁ, এইখানে এত টাকা দেওয়া হয়েছে, এইখানে এত টাকা দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী কাজগুলো মূল্যায়ন করা যায়। অর্থাৎ কোনো মানুষ সে কিন্তু নিজের মধ্যে একটা জবাবদিহিতার
প্রবণতা সে নিজে অনুভব করতে পারে যে হ্যাঁ, আমি তো এই টাকাটা ব্যয় করছি বা প্রতিষ্ঠান থেকে আমি এই টাকাটা খরচ করছি, এই টাকাটার লাভ বা বেনিফিট আমাকে দেখাতে হবে প্রতিষ্ঠানকে। তেমনি মূল্যবোধেরও সৃষ্টি হয়। তো আমরা যদি দেখি যে জবাবদিহিতা হিসাব বিজ্ঞান কিভাবে আমাদেরকে সাহায্য করে, বলা আছে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা, সরকারের নিকট জবাবদিহিতা। তার মানে আধুনিক, যদি ক নাম্বার দেখি, আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানেও সক্ষম হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোনো কার্য সম্পাদনের দায়িত্ব যদি আমরা কাউকে দেই নির্দিষ্টভাবে এবং সে যদি সেই কাজটা সঠিকভাবে করতে পারে অথবা যদি না করতে পারে, তাহলে কিন্তু তাকে জবাবদিহি করতে হয় যে কেন করতে পারো না, কিসের জন্য করতে পারো না। আর যদি করতে পারে তাহলেও কিন্তু সে বলতে পারে যে হ্যাঁ, এই কাজটা এই কারণে সমন্বিত হয়েছে, এই কাজটা এর জন্য সঠিকভাবে করা হয়েছে। তো আমরা দেখতে পারি যে হিসাব বিজ্ঞান সে কিন্তু জবাবদিহিতা সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে, এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠান আরো বড় হয় এবং তার লক্ষ্য অর্জনের জন্য সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে। এরপরে আমরা যদি দেখি, আমাদের প্রথম অধ্যায় মোটামুটি এখানে শেষ। তোমরা যদি পুরো কথাগুলো শুনে থাকো, যদি না বুঝে থাকো আবার পুনরায় শুনতে পারো, তাহলে দেখবে তুমি কি কি শিখে গেছো। তুমি এখন বলতে পারবে হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, গুরুত্ব সম্পর্কে, উৎপত্তি ক্রম বিকাশ সম্পর্কে, হিসাব তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবে যে কে কে, কোন কোন লোক হিসাব তথ্যের ব্যবহার করে। আমরা জানি যে দুই ধরনের ব্যবহারকারী আছে। মূল্যবোধ ও জবাবদিহি সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাছাড়া তোমরা যদি চাও তাহলে, যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠার এখানে কার্ড আছে, তুমি পজ করে করে ওগুলো পড়তে পারো। যদি আমি সবগুলো বলিনি এখান থেকে, তুমি ইচ্ছা করলে পড়ে আরো তোমাকে বেশি করে জানতে পারো এবং সামনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই।